আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সবাইকে আজকের কিশোর বাতায়নের লাইভ ক্লাস জিজ্ঞাসাতে স্বাগতম জানাচ্ছি। আমি আফসানা আমাতুর রাব্বি, সহকারী শিক্ষক, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে সাথে আবার অনেক দিন পরে আজকের ক্লাসে দেখা হচ্ছে। তোমরা আজকের এই লাইভ ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, এবং আমি সেই সাথে দেখে নিচ্ছি তোমরা কারা কারা জয়েন করেছো। আচ্ছা, আফরিন জাহান পুষ্পা বলছো ওয়ালাইকুম আসসালাম। আছো সাথে এস জে রহমান, আচ্ছা আরও আছো রবিউল ইসলাম, আছো জান্নাতুল ফেরদৌস, আচ্ছা পুলিন বড়াই আছো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আরও আছো শামসুন নাহার, আছো মাহফুজ আহমেদ, সাবিনা সেলিম। আমার সাউন্ড এবং ভিডিওটি ক্লিয়ার আছে কিনা আমি একটু চেক করে নেই। সাবিনা সেলিম, আচ্ছা ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে। ওকে, চলো তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করছি, সেটি হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের অষ্টম অধ্যায়, অর্থাৎ রসায়ন ও শক্তি। আমরা এর আগে বন্ধন শক্তি পড়েছিলাম পঞ্চম অধ্যায়, তোমাদের নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ একটা যৌগের মধ্যে পরমাণুগুলোর সাথে যে ধরনের বন্ধন আছে, যে আকর্ষণ শক্তির মাধ্যমে পরমাণুগুলো একে অন্যের সাথে যুক্ত থাকে, তাকে আমরা বলেছিলাম বন্ধন শক্তি। চলো দেখে নিই আমরা কতগুলো যৌগ লিখি, তারপরে দেখে নিই যে আমরা এদের মধ্যে কোন ধরনের বন্ধন আছে। এখানে আমি সোডিয়াম ক্লোরাইড নিয়েছি আর মিথেন নিয়েছি। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ এবং মিথেন একটি সমযোজী যৌগ। সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় কি সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মাধ্যমে। অন্যদিকে এই কার্বনের সাথে 4টি হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে মিথেন যৌগটি গঠিত হয়ে থাকে। এই যে সোডিয়াম এবং ক্লোরিন দুটি ভিন্ন পরমাণু, এই পরমাণুর মধ্যকার যে আকর্ষণ শক্তি আছে, যে আকর্ষণের মাধ্যমে এই সোডিয়াম এবং ক্লোরিন একে অন্যের সাথে যুক্ত আছে, এই বন্ধনটাকে আমরা বলছি বন্ধন শক্তি। একই রকমভাবে এই কার্বন পরমাণুর সাথে প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণু একটি বন্ধন বা আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত আছে, যেটাকে আমরা বলছি বন্ধন শক্তি। একই রকমভাবে যদি আমি একটি ধাতব লোহার খণ্ড নিই, এই ধাতব লোহার খণ্ডে কি আছে? আয়রনের পরমাণু একটি অন্যের সাথে যুক্ত আছে। এখানে অসংখ্য আয়রন পরমাণু একে অন্যের সাথে যুক্ত আছে। এই যে আয়রন পরমাণু পরস্পরের মাধ্যমে যুক্ত আছে, এইখানেও কি যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত আছে, এটাকেও আমরা বলবো বন্ধন শক্তি। আবার অন্যদিকে আমরা যদি একটি পাত্র নিই এবং এই পাত্রে আমি বললাম যে এখানে আছে পানি, এই পাত্রে আছে পানি। এখন এই একটি পাত্রে যে পানি নেওয়া হলো, এই পাত্রে তাহলে কি পানির অসংখ্য অসংখ্য অণু আছে। এই প্রত্যেকটি অণু, পানির প্রত্যেকটি অণু একে অন্যের সাথে যুক্ত আছে একটা আকর্ষণ শক্তির মাধ্যমে। তাহলে এইখানে যদি আমি বলি এই পানির অণুগুলো যেভাবে একে অন্যের সাথে যুক্ত আছে, এই শক্তিটাকে আমরা বলছি আন্তঃআণবিক শক্তি। অর্থাৎ অণুসমূহের মধ্যকার যে আকর্ষণ শক্তি, সেটি হচ্ছে
আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। আর পরমাণু সমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি তাকে আমরা বলছি বন্ধন শক্তি। এই বন্ধন শক্তি এবং আকর্ষণ শক্তি, এই দুই শক্তিকে আমরা একত্রে বলি যে রাসায়নিক শক্তি। অর্থাৎ কোনো একটি পদার্থে পরমাণু সমূহের মধ্যে, অর্থাৎ একটি পরমাণু এবং অন্য পরমাণুর মধ্যে যে আকর্ষণ শক্তি আছে সেটি হচ্ছে বন্ধন শক্তি, এবং কোনো একটি পদার্থে অণুসমূহের মধ্যে, অর্থাৎ একটি অণু এবং অন্য একটি অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি আছে সেটি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। এই বন্ধন শক্তি এবং আকর্ষণ শক্তিকে আমরা বলছি রাসায়নিক শক্তি। এখন এই শক্তির কথা বলতে গেলে আমাদের চলে আসে যে তাহলে শক্তির একক কী। আমরা জানি বর্তমানে সকল ধরনের শক্তির একক হিসেবে জুলকে নির্ধারণ করা হয়েছে। জুল কি? আচ্ছা, তার আগে আমি আরেকটি কথা বলে নিই, আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা আরেকটু বলে নিই। এই যে সোডিয়াম ক্লোরাইড এবং মিথেন, আর এখানে লিখেছিলাম পানি। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি কঠিন পদার্থ, অন্যদিকে মিথেন হচ্ছে একটি গ্যাস বা বায়বীয় পদার্থ বলতে পারি, গ্যাসীয় পদার্থ, এবং পানি হচ্ছে একটি তরল পদার্থ। এখন বলা হয় যে আয়নিক যৌগের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি। কেন বেশি? কারণ আয়নিক যৌগে যে পরমাণু সমূহ আছে তারা আয়নিক যৌগসমূহ যে যৌগ আছে তারা কঠিন অবস্থায় থাকে। কঠিন অবস্থায় কি হয়, পরমাণুগুলো খুব কাছাকাছি, একে অন্যের খুব কাছাকাছি অবস্থান করে, সেই কারণে তাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি। অর্থাৎ পরমাণু সমূহের মধ্যকার দূরত্ব খুব কম থাকে, সেই কারণে তাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি। কোন ধরনের যৌগে? আয়নিক যৌগের ক্ষেত্রে। আর সমযোজী যৌগের ক্ষেত্রে, অর্থাৎ তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা, অর্থাৎ আয়নিক যৌগের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি থেকে কিছুটা কম, অর্থাৎ সমযোজী যৌগের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কিছুটা কম, কারণ সমযোজী যৌগগুলো সাধারণত তরল বা বায়বীয় হয়ে থাকে। এবার আসো, শক্তির একক জুল আমরা বলেছিলাম। তোমরা কি সবাই বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানিয়ে দিবে। হ্যাঁ, পলিন বড়াই বলছো শক্তির একক জুল। আচ্ছা, এই জুল কি? এখন আমরা সেটি সম্বন্ধে জানবো যে জুল কাকে বলে। অর্থাৎ কোনো একটি বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর দিকে যে সরণ ঘটে তাকে আমরা বলছি, বস্তুর দিকে যে সরণ ঘটে তার জন্য যে প্রয়োজনীয় কাজ হয় তাকে আমরা বলছি 1 জুল। অর্থাৎ এই 1 জুল সমান আমরা বলতে পারি 1 নিউটন ইন্টু 1 মিটার। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে ওই বলের দিকে যদি 1 মিটার সরণ ঘটে তবে তার জন্য যে প্রয়োজনীয় কাজ হয় সেই কাজকে আমরা বলছি 1 জুল। এখন আবার এই 1000 জুলকে, অর্থাৎ জুলকে সংক্ষেপে যে দ্বারা প্রকাশ করা হয়, এই 1000 জুল সমান আমরা বলি 1 কিলো জুল। যেমন করে আমরা বলি যে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, ঠিক তেমনভাবে 1000 জুল সমান 1 কিলো জুল বলা হয়। পূর্বে শক্তির একককে আমরা বলেছিলাম যে পূর্বে শক্তির একক হচ্ছে ক্যালোরি হিসেবে ধরা হতো। আচ্ছা, ক্যালোরি কি? কারণ ক্যালোরি তোমাদেরকে এই জন্য বোঝানো হচ্ছে যে ক্যালোরির সাথে আবার জুলের একটা সম্পর্ক রয়েছে, সেজন্য আমাদের ক্যালোরি কি এটা একটু আগে জেনে নিতে হবে। ক্যালোরি কি? ধরলাম এটা একটা পাত্র, এই পাত্রে আছে পানি এবং এই পানির পরিমাণ হচ্ছে 1 গ্রাম পানি। এই পাত্রে পানির পরিমাণ হচ্ছে 1 গ্রাম।
এই পাত্রের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 25 ডিগ্রি সেলসিয়াস থেকে তাকে আমি 26 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব। যদি একে 26 ডিগ্রি সেলসিয়াসে পরিণত করি তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন কত হলো? 1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন যে তাপ শক্তির প্রদান করা হয় সেই তাপের পরিমাণ হচ্ছে 1 ক্যালোরি। এটা হচ্ছে আমরা বলবো 1 ক্যালোরি, বা সংক্ষেপে লিখলে 1 CAL দ্বারা লেখা হয়। ওকে, তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেছো যে ক্যালোরি এবং জুলের মধ্যে যে সম্পর্কটি আছে, একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক কিভাবে প্রকাশ করা হয় তোমরা আমাকে এটা কমেন্ট বক্সে লিখে জানাও। জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা কি? জুল ও ক্যালোরির সম্পর্ক। অর্থাৎ 1 ক্যালোরি সমান কত জুল? তোমরা কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, মুনতাসির মুকিম বলছো, তুমি লিখেছো, আরও লিখেছো মাহফুজ আহমেদ। ওকে, আর রকিবুল ইসলাম তুমিও লিখেছো। আচ্ছা, যা বোঝা যাচ্ছে তোমরা অনেকেই জানো এই সম্পর্কটি। আচ্ছা, এমএস বন্নি, না তোমার উত্তরটি সঠিক হয়নি। আচ্ছা, বিপ্লব ভাস্কর তুমিও লিখেছো, আরও লিখেছো পুলিন বড়াই, তুমিও লিখেছো। ওকে, যারা ভুল করেছো তারা একটু দেখে নাও। আসলে এই 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল, অথবা আমরা এটাকে 4.2 জুলও বলতে পারি, দুটোই সঠিক। অর্থাৎ 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল। অর্থাৎ এটাই হচ্ছে এই ক্যালোরির সাথে জুলের সম্পর্ক। একটু আগে আমরা ক্যালোরির সংজ্ঞাটা জেনেছি। আমরা বললাম যে এই 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করা হয় সেটি হচ্ছে ক্যালোরি, 1 ক্যালোরি। আর এখন এই যে আমরা বললাম যে 1 ক্যালোরি সমান 4.18 জুল, তাহলে এটা কি? একই কথা। অর্থাৎ এই তাপমাত্রা তো আমরা 26 ডিগ্রি করেছিলাম, এখন এই 26 ডিগ্রি থেকে আমি বললাম যে এটার তাপমাত্রা আমি 27 ডিগ্রিতে নিয়ে গেলাম। তাহলে কি এখানেও যে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপমাত্রার পরিবর্তন। অর্থাৎ 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি করা হয় তাহলে এই 4.18 জুল তাপ প্রদান করা হয়। এটাই হচ্ছে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা যেহেতু শক্তি নিয়ে আলোচনা করছি তাহলে সেই জন্য আমাদের শক্তির এককটিও জেনে রাখতে হবে। ওকে, এবার চলো আমরা যদি সপ্তম অধ্যায়টি আমরা পড়েছি এর আগে, ওখানে আমরা দেখেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তনগুলো আমরা দেখেছিলাম, এবং তার মধ্যে একটি পরিবর্তন ছিল তাপ শক্তির পরিবর্তন। এই তাপ শক্তির পরিবর্তন দুটি ছিল, একটি হচ্ছে তাপহারী বিক্রিয়া, একটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ তাপের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে তাপ উৎপত্তি বিক্রিয়া আর একটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন আমি বলছি যে তাপ উৎপত্তি বিক্রিয়া আরেকটি হচ্ছে তাপহারী বিক্রিয়া।
অর্থাৎ এটাকে আমরা যদি ইংলিশে বলি আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এবং এটি হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আচ্ছা, তাপ উৎপত্তি বিক্রিয়া বা আমরা তাপ হারি বিক্রিয়া আমরা বলেছি এর আগেও। আর এই যে এখানে এক্সোথার্মিক বললাম, অর্থাৎ এখানে এক্সো মানে হচ্ছে আউট এবং থার্মিক মানে হচ্ছে হিট, অর্থাৎ হিট আউট, তাপ নির্গত হয়। অন্যদিকে এন্ডোথার্মিক কি, এন্ডো হচ্ছে ইন আর থার্মিক হচ্ছে হিট, অর্থাৎ হিট ইন হবে, অর্থাৎ এখানে তাপ শোষিত হবে। আমরা একটু আমাদের হাতটা যদি একটু মুখের কাছে নিয়ে একটু হাহ করি তাহলে দেখব যে আমাদের হাতের তালুটা একটু গরম অনুভূত হয়, অর্থাৎ এখানে যে গরম অনুভূত হলো তার মানে কি এখানে কিছুটা তাপের উৎপন্ন ঘটেছে। এটা আমরা বলছি যে এটাই হচ্ছে তাপ উৎপত্তি বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ নির্গত হয় অথবা তাপের উৎপন্ন হয়। অন্যদিকে তাপহারী বিক্রিয়া, আমরা যদি একটা গরম পানির গ্লাস নিই, সেই পানির গ্লাস গরম পানিতে যদি আমরা একটু বরফের টুকরা ছেড়ে দেই তাহলে দেখব কিছুক্ষণ পর সেই পানিটা কি ঠান্ডা হতে শুরু হয়ে যায়, অর্থাৎ এখানে বরফটা তাপটা গ্রহণ করেছে, অর্থাৎ বরফ তাপ শোষণ ঘটেছে বরফের, সেই কারণে সেই বিক্রিয়াটাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া। এখন এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি একটা উদাহরণ দেই, অর্থাৎ এই ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন, এই চুনকে যদি পানির সাথে মিশ্রিত করা হয়, একটা গ্লাসে যদি আমরা পানি নিয়ে তার মধ্যে শুষ্ক চুন দিয়ে দিই, দেখব সেখানে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড গঠন হয় এবং কিছুটা তাপেরও উৎপন্ন হয়, অর্থাৎ সেই পাত্রটা কি গরম হয়ে যায়। আর এখানে ক্যালসিয়ামের যে অক্সাইড গঠন হয়েছে, এখানে ক্যালসিয়ামের যোজনী 2 সেটা হাইড্রোক্সিল আয়নের পাশে বসেছে এবং হাইড্রোক্সিল আয়নের যোজনী হচ্ছে 1, সেটা কি ক্যালসিয়ামের পাশে বসে 1 হওয়ার জন্য আমরা সেটা লিখি না। আচ্ছা, এখন এই যে তাপ উৎপন্ন হলো, এই তাপকে আমরা ডেল এইচ দ্বারা প্রকাশ করি এবং এটার পরিমাণ হচ্ছে 63.95 কিলো জুল। এটি একটি তাপ উৎপত্তি বিক্রিয়ার উদাহরণ। তাহলে ডেল এইচ যখন আমরা মাইনাস দেখব তখনই বুঝে নিব যে এই বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। অন্যদিকে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এই ক্যালসিয়াম কার্বনেট নিই, অর্থাৎ গ্রামে দেখা যায় যে শামুক বা ঝিনুকের খোলসকে, অনেকগুলো শামুক এবং ঝিনুকের খোলস নিয়ে সেটিতে তাপ প্রদান করা হয়। সেখানে যদি তাপ প্রদান করা হয়, অর্থাৎ এখানে যদি আমি তাপ দেই তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গঠন হয়। অর্থাৎ এখানে আমি বিক্রিয়াটি চলার জন্য এখানে কি দিলাম, তাপ দিলাম, আর এখানে কি তাপের উৎপন্ন হয়েছিল। তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে তাপের উৎপন্ন ঘটেছিল, আর অন্যদিকে তাপহারী বিক্রিয়া আমি তাপ প্রদান করেছিলাম। তাহলে এখানে যে ডেল এইচ এর পরিবর্তন হয় সেটি হচ্ছে প্লাস 178 সেটি হচ্ছে 176.8 কিলো জুল। তাহলে তাপহারী বিক্রিয়ায় যে তাপের পরিবর্তন ডেল এইচ সেটিকে আমরা দেখলাম সেটি হচ্ছে প্লাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ প্লাস চিহ্ন দেখে আমরা বলবো যে এইটি হচ্ছে তাপহারী বিক্রিয়ায় যেখানে তাপ দিতে হয়েছে বা তাপের শোষণ ঘটেছে। এবার এরপরে আমি যাব হচ্ছে এই যে ডেল এইচ এর কথা বললাম, অর্থাৎ ডেল এইচ কখনো প্লাস হচ্ছে, ডেল এইচ কখনো মাইনাস হচ্ছে, এই ডেল এইচটা কি এখন আমরা সেটা জানব। আর সেই সাথে তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা বুঝতে পারছো কি না। আচ্ছা,
আচ্ছা, অনেকেই তোমরা প্রশ্ন করো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় কেন মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় এবং তাপহারী বিক্রিয়ায় কেন প্লাস চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা সেটি নিয়েও আলোচনা করব। তার আগে ডেল এইচ এটাকে আমরা বলছি বিক্রিয়া তাপ, অর্থাৎ বিক্রিয়া তাপ এটা হচ্ছে আমরা বলি এই চিহ্নটাকে ত্রিভুজের মতো, এই চিহ্নটাকে আমরা বলি ডেল্টা, এবং সেখান থেকে এটা হচ্ছে এরকম ত্রিভুজের মতো, আর অন্যদিকে এই এইচ হচ্ছে, এইচ মানে হচ্ছে হিট, সুতরাং এটাকে এই জন্য বলা হয় যে এটা হচ্ছে ডেল এইচ। আর বিক্রিয়া তাপ বলছি, অর্থাৎ এই যে কোনো একটা আমরা আগের রিয়াকশনগুলোতে দেখলাম তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ায়, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়েছে এবং তাপহারী বিক্রিয়ায় তাপের শোষণ ঘটেছে। অর্থাৎ কোনো বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, কোনো বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয়। এই তাপের শোষণ এবং তাপ উৎপন্ন হওয়ার ফলে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় এই তাপের পরিবর্তনটাকে যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকেই আমরা বলছি বিক্রিয়া তাপ বা ডেল এইচ। এখন এই ডেল এইচ পরিমাপের জন্য আমাদের দুটি পদ্ধতি আছে। একটিকে আমরা বলি যে অভ্যন্তরীণ শক্তি দ্বারা প্রকাশ করা হয়, আরেকটি হচ্ছে বন্ধন শক্তি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই অভ্যন্তরীণ শক্তিটি কি? অর্থাৎ তোমরা এই অধ্যায়ে দেখবে, আমরা আরও যখন সামনের দিকে যাব এই অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা আসে এবং প্রশ্নগুলো হয়ে থাকে, একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং বলা হবে যে ওই বিক্রিয়াটিতে ডেল এইচের কীরূপ পরিবর্তন হয়েছে, অর্থাৎ ডেল এইচের মান নির্ণয় করো, এরকম আসবে। এবং সেই মান নির্ণয় করার জন্য দুটি উপায় আছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি দ্বারা এবং আরেকটি হচ্ছে বন্ধন শক্তি দ্বারা। এখন অভ্যন্তরীণ শক্তি যেটি, সেক্ষেত্রে ডেল এইচ সমান আমরা লিখে থাকি যে E2 মাইনাস E1, আর বন্ধন শক্তির ক্ষেত্রে আমরা লিখি B1 মাইনাস B2। এখন প্রথমেই আসি এই অভ্যন্তরীণ শক্তিটি কি। আমি ধরলাম যে পানি একটি পদার্থ, এই পানিকে নির্দিষ্ট তাপমাত্রায় যদি তাপ প্রদান করা হয় তাহলে এটির একটি শক্তির পরিবর্তন হয়। অর্থাৎ একটি পদার্থ যদি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট শক্তি ধারণ করে তখন তাকে আমরা বলছি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে এই পানির একটি অণু, এই পানিতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ শক্তি ধারণ করে সেটিকে আমরা বলছি অভ্যন্তরীণ শক্তি। আমাদের ডেল এইচের জন্য দুটি পদ্ধতি আছে, কিন্তু আসলে আমরা এই অভ্যন্তরীণ শক্তি দ্বারা আমরা ডেল এইচ নির্ণয় করি না, আমরা মূলত এই বন্ধন শক্তি দ্বারা আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করে থাকি। আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করার মাধ্যমেই আমরা বন্ধন শক্তি সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব। আর এই অভ্যন্তরীণ শক্তি আমি একটু বলে নিই, এখানে ডেল এইচ সমান E2 মাইনাস E1। এই E2 হচ্ছে উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি বিয়োগ হচ্ছে বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি। এই দুইটার শক্তির পার্থক্যটাই হচ্ছে ডেল এইচ। এবার চলো আমরা একটা রিঅ্যাকশন দেখি এবং সেখান থেকে আমরা বন্ধন শক্তি সম্বন্ধে আরও জেনে নিই। আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি গঠন করে এবং বলা হচ্ছে যে এই বিক্রিয়াটিতে ডেল এইচের পরিবর্তন লিখো। ডেল এইচ কত? আমরা ডেল এইচ বের করব, এই রিঅ্যাকশন থেকে আমরা ডেল এইচ বের করব। এখন
এই বিক্রিয়াটিকে প্রথমেই আমরা সমতা নির্ধারণ করে নিব। অর্থাৎ এখানে যদি আমি 2 দিয়ে দিই, অর্থাৎ তাহলে হাইড্রোজেন আছে 4টি, তাহলে এখানে 2 দিতে হবে, হাইড্রোজেন 4টি হয়ে গেল, এবং অক্সিজেন 2টি, তাহলে অক্সিজেনের আগে 2 আছে, সুতরাং 2 হয়ে গেছে। এরপরে আমি যে কাজটি করব, এই যে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে আর আছে OH, এদের মধ্যে একটা বন্ধন শক্তি আছে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে সাথে সাথে করে ফেলবে, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ হাইড্রোজেন যে বন্ধন শক্তি আছে সেটির মান হচ্ছে 436 কিলোজুল পার মোল, এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধন শক্তি আছে সেটি হচ্ছে 498 কিলোজুল পার মোল, এবং OH এর মধ্যে যে শক্তি আছে বন্ধন শক্তি সেটি হচ্ছে 464 কিলোজুল পার মোল। এটা তোমাদের বইতে দেওয়া আছে, এরকম অনেকগুলো মান দেওয়া আছে। এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, পরীক্ষার সময় এই মানগুলো তোমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। এখন আমরা প্রথমে এই রিঅ্যাকশনটির সমতা বিধান করলাম, এরপরে আমরা এইখানে অণুগুলো কিভাবে গঠন হয়েছে সেটাই আমরা দেখব। অর্থাৎ এখানে হাইড্রোজেন পরমাণুরা এইভাবে যুক্ত আছে, এটার গাঠনিক সংকেত এরকম, কিন্তু এখানে হাইড্রোজেন আছে 2 মোল আর আমরা লিখেছি মাত্র 1 মোল, তাহলে আমরা আরেকটা হাইড্রোজেন লিখে নিই, তাহলে 2 মোল আমাদের হয়ে গেল। অন্যদিকে এই অক্সিজেন অণুটি আছে 1 মোল, এবং এরা আছে কিভাবে, এই হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে দ্বিবন্ধনের মাধ্যমে। এবং এই পানির যৌগটি যদি আমি দেখি, তাহলে পানি হচ্ছে একটা হাইড্রোজেন, সাথে আছে তার সাথে একটা অক্সিজেন, সাথে আছে তার সাথে 2টা হাইড্রোজেন, এবং পানি আছে কয় মোল, পানি আছে 2 মোল। তাহলে আমরা আরেকটা গাঠনিক সংকেত লিখে নিব, পানির আরেকটি গাঠনিক সংকেত লিখলে তাহলে এখানে আমার 2 মোল হয়ে গেল। তাহলে হাইড্রোজেন 2 মোল, অক্সিজেন 1 মোল, পানি 2 মোল হয়েছে। এবার আসো আমাদের বন্ধন শক্তি। আমি ধরলাম যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন শক্তি আছে, সেটি কত, 464 কিলোজুল পার মোল। অর্থাৎ প্রতি মোলের জন্য 464 কিলোজুল তাপ লাগে যখন এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন একটি বন্ধন শক্তির মাধ্যমে যুক্ত আছে, এখান থেকে যদি আমি এই হাইড্রোজেনটাকে দূরে সরিয়ে দিতে চাই, অর্থাৎ এই অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন শক্তি যদি আমি ভাঙতে চাই, তাহলে যে তাপের উৎপন্ন হবে, যে তাপ শক্তির উৎপন্ন হবে, সেটি হচ্ছে 464 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোলের জন্য এটি, অর্থাৎ 1 মোল অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার বন্ধন ভাঙতে 464 কিলোজুল পার 464 কিলোজুল শক্তির প্রয়োজন। একই রকমভাবে যদি আবার একটা হাইড্রোজেন এনে এই অক্সিজেনের সাথে যুক্ত করি, তাহলে এই 1 মোল হাইড্রোজেন যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়, অর্থাৎ এই নতুন বন্ধন গঠনের জন্য যে তাপ শক্তির উৎপন্ন হয় সেটিও হচ্ছে 464 কিলো জুল। তাহলে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগছে, একই বন্ধন গড়তে ঠিক একই পরিমাণই শক্তি লাগছে। কারণ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর কি নতুন করে সৃষ্টি হয় না। অর্থাৎ এই মৌলটি যেমন ভাঙছে
আবার কি সাথে সাথে অন্য মৌলটি ঘটছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় বন্ধন ভাঙে আবার কি হয়, নতুন বন্ধন গঠন হয়, কিন্তু কি হয়, এটি কি একেবারেই বিলীন হয়ে যায় না। একই রকমভাবে যদি হাইড্রোজেন এবং হাইড্রোজেন বন্ধন শক্তি বলি, তাহলে সেটি হচ্ছে 436 কিলোজুল পার মোল, এবং অক্সিজেনের বন্ধন শক্তি সেটি হচ্ছে 494 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোল এই হাইড্রোজেন শক্তি ভাঙতে, 1 মোল অক্সিজেন শক্তি ভাঙতে 498 কিলোজুল তাপ প্রদান করতে হয়। আবার কি 1 মোল অক্সিজেন বন্ধন গড়তেও কি 498 কিলোজুল পার মোল বন্ধন শক্তির প্রয়োজন হয়। এবার আসো আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, আমরা বলবো যে বিক্রিয়কে কয়টি বন্ধন ভেঙেছে এবং উৎপাদে কয়টি বন্ধন গড়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নেই যে বিক্রিয়কে এই হাইড্রোজেন বন্ধন ভেঙেছে 2 মোল, এইটা 1 মোল এবং এটা 1 মোল মিলে 2 মোল। তাহলে বিক্রিয়কে হাইড্রোজেন বন্ধন ভাঙে বা ভেঙেছে 2 মোল, এবং অক্সিজেন বন্ধন ভেঙেছে 1 মোল। বিক্রিয়কে এই হাইড্রোজেন বন্ধন ভেঙেছে 2 মোল এবং অক্সিজেন বন্ধন ভেঙেছে 1 মোল। আর উৎপাদে আমাদের নতুন বন্ধন গঠন হয়েছে। তাহলে এই উৎপাদে আমি যদি একটু বলি, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন 1 মোল আছে, আবার এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে 1 মোল। তাহলে এইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 মোল OH বন্ধন। আবার এটার ক্ষেত্রেও কি এই অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে বন্ধন, এবং এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে যে বন্ধন সেটিও হচ্ছে 2 মোল। তাহলে উৎপাদে যে OH বন্ধন আছে, OH বন্ধন গঠনে OH বন্ধন তৈরি হয়েছে 4 মোল, অর্থাৎ OH আছে এখানে 4 মোল। তাহলে প্রথমে আমরা এটা লিখে নিব, তারপরে এবার আমরা যাচ্ছি যে আমরা যে ডেল এইচ জানি সেই ডেল এইচটি কি সেটি আমরা আবার দেখব এখন কিভাবে সেটি লাগছে। তাহলে এটা আমি একটু মুছে ফেলি, তোমরা নিশ্চয়ই তুলে ফেলেছ। আচ্ছা, তোমরা একটু লিখে নাও, আমি তোমাদেরকে লেখার টাইম দিচ্ছি, তোমরা লিখে নাও। এখন আমরা যেটা লিখব যে বন্ধন গঠনে, বা প্রথমে লিখব আমরা বন্ধন ভাঙনে প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ধন ভেঙেছে এবং অক্সিজেন বন্ধন ভেঙেছে। তাহলে হাইড্রোজেন বন্ধন ছিল হচ্ছে 2 মোল এবং অক্সিজেন ছিল 1 মোল। তাহলে আমরা সরাসরি এখানে কি করব, এই 2 এর সাথে যে হাইড্রোজেন বন্ধন শক্তির মান দেওয়া আছে সেটা গুণ করে ফেলবো। তাহলে 436 প্লাস অক্সিজেন বন্ধন আছে 494 কিলো জুল। তাহলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে 1370 কিলো জুল। একই রকমভাবে বন্ধন তৈরিতে প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ এখানে 4 মোল যে
অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন গঠন হয়েছে সেটির মান আছে 464। তাহলে আমরা এই 4 এর সাথে 464 জুল গুণ করে দিব, তাহলে আমরা পারবো 1856 কিলো জুল। যদি আমাদের এটি বের হয়ে যায় তাহলে আমরা এবার ডেল এইচ এর মান বের করতে পারবো। অর্থাৎ ডেল এইচ বের করার জন্য বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি বিয়োগ করতে হবে উৎপাদ সমূহের বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তির থেকে বিয়োগ করতে হবে উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি। তাহলে এখানে আমাদের এই বন্ধন ভাঙনে অর্থাৎ এই বিক্রিয়কের সমূহের বন্ধন ভাঙনে যে প্রয়োজনীয় শক্তি ছিল সেটি হচ্ছে এই 1370 কিলো জুল বিয়োগ আমরা দিব 1856 কিলো জুল। তাহলে বিয়োগ করলে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে 484 কিলো জুল। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখানে ডেল এইচ এর যে মানটি আসলো সেটি হচ্ছে -484 কিলো জুল। তোমরা কি বুঝতে পেরেছো? একটু জানিয়ে দাও তোমরা বুঝতে পেরেছো কি নেই, পেরেছো কি না। তাহলে আমরা যে মানটি পেলাম সেটি হচ্ছে দেখি তোমরা আমাকে একটু জানিয়ে দাও তো। আচ্ছা, -486। আচ্ছা, আমি লিখেছি 484। আচ্ছা, আমরা হচ্ছে 1856 থেকে বিয়োগ করব 1370। হ্যাঁ, 86 আসবে এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট। আমাকে কে জানালে উত্তরটি? রাইসা লিখেছ -486 কিলো জুল। হ্যাঁ, গুড। তাহলে তো এখানে আমাদের যে মানটি আসলো সেটি কি হলো? আচ্ছা, আচ্ছা, এটাতে কি কোথাও ভুল হলো? আমি আরেকটু দেখে নিই। 2 ইন্টু যদি আমরা 436 করি তাহলে আমরা পাবো 872 প্লাস হচ্ছে 498, তাহলে আমাদের 1370 হয়, মাইনাস হচ্ছে 1856। 4 ইন্টু 464 মাইনাস, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ডেল এইচ এর মান এসেছে -486, যেটা থেকে আমরা বলছি যে এটি হচ্ছে তাপ উৎপদী বিক্রিয়া। তোমরা প্রায় প্রশ্ন করো যে তাপ উৎপদী বিক্রিয়ায় কেন মাইনাস চিহ্ন আসে এবং তাপহারী বিক্রিয়ায় কেন প্লাস চিহ্ন আসে। আমরা এখানে মাইনাস চিহ্ন এই কারণে আসে, অর্থাৎ বিক্রিয়কে যে বন্ধন শক্তি ছিল আর সেটার মান কি উৎপাদের বন্ধন শক্তির মান থেকে কম ছিল। অর্থাৎ যখন আমি একটু এটা মুছে ফেলি, অর্থাৎ যদি বিক্রিয়ক সমূহের বা বিক্রিয়কগুলোর বন্ধন শক্তি মান কম হয় উৎপাদের বন্ধন শক্তি থেকে, তখন ডেল এইচ কী হবে? মাইনাস হবে। আর যদি বিক্রিয়কগুলোর বন্ধন শক্তি বেশি হয় উৎপাদের থেকে, তখন এই ডেল এইচ প্লাস হয়ে যায়। সেই জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মাইনাস চিহ্ন থাকে এবং
তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে প্লাস চিহ্ন থাকে। তাহলে এইভাবেই বিক্রিয়া তাপের অঙ্কগুলো আসবে, তোমাদেরকে এভাবেই ধাপে ধাপে অঙ্কগুলো সমাধান করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা একটা রিয়েকশন লিখব, সেই রিয়েকশনের সমতা বিধান করব, তারপরে আমরা তার গাঠনিক সংকেতটা লিখে নিব। তাহলে বিক্রিয়কে এবং উৎপাদে কত মোল বন্ধন শক্তি তৈরি হয়েছে সেটি বোঝা যাবে। তারপরে আমরা বিক্রিয়ক সময়ের মোট বন্ধন শক্তি যোগ করব, তারপরে উৎপাদ সময়ের মোট বন্ধন শক্তি যোগ করব, তারপরে আমরা বিক্রিয়কের মোট বন্ধন শক্তি থেকে উৎপাদের মোট বন্ধন শক্তি বিয়োগ করে দিলেই আমাদের ডেল এইচ এর মান চলে আসবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই ডেল এইচ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আরও সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যারা সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাসায় আরও বেশি বেশি করে চর্চা করো। আর অবশ্যই এখানে যে জিনিসটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়াগুলো, তোমরা বেশি বেশি রাসায়নিক বিক্রিয়াগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।